রামপুর গ্রামে একজন দোকানদার বাস করত। তার নাম ছিল জগাই। লোকটি ছিল সৎ ও বিনয়ী। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো, কিন্তু বাইরের সবাই জগাইকে ভালোবাসলেও জগাইয়ের সংসারে ছিল অশান্তি। কারণ তার দুই বউয়ের শুধু ঝগড়া লাগতো। একদিন সকালে জগাই ঘুম থেকে উঠে শুনতে পায়, কোথায় গেল সেই মহারানী? বলি, এই বাসনগুলো কে মাজবে? বেলা কত হলো খেয়াল আছে? লোকটা যে দোকানে যাবে, এখনো বাসনগুলো পরিষ্কার হলো না। আমি নদী থেকে জল আনতে গেছিলাম রাধা। আমি এখনই বাসনগুলো পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাসনগুলো পরিষ্কার করে উদ্ধার করো আমাকে। আর বাসনগুলো পরিষ্কার করে আমার কিছু ময়লা কাপড় আছে, ওইগুলো কেচে দিও। আচ্ছা, ঠিক আছে। এইভাবে জগাইয়ের দ্বিতীয় বউ জগাইয়ের প্রথম বউকে খুব অত্যাচার করত। জগাইয়ের প্রথম বউ শ্যামা ছিল কালো ও খারাপ চেহারা, আর দ্বিতীয় বউ রাধা ছিল অনেক সুন্দর আর শ্যামায়ের থেকে অনেক সুন্দর চেহারা। জগাই তার দ্বিতীয় বউকে বেশি ভালোবাসতো, কারণ দ্বিতীয় বউ রাধা ছিল অনেক সুন্দর আর শ্যামা ছিল কালো, তাই তাকে তেমন ভালোবাসতো না জগাই। রাধা ছিল অসৎ আর খারাপ, কিন্তু শ্যামা ছিল সৎ ও পরোপকারী। কত বেলা হয়ে গেল, বাড়িতে এখনো কোনো কাজই হয়নি। মহারানী গেল কোথায়? মহারানী তাহলে কাজ না করে শুয়ে আছে? দাঁড়াও, তোমার শুয়ে থাকা বের করছি। বলি, কাজ না করে শুয়ে আছো কেন? কত কাজ পড়ে আছে, কাজগুলো কে করবে শুনি? লোকটা যে দুপুরে খেতে আসবে, সে মাথা ব্যথা আছে তোমার? ও রাধা, তুই? আমার শরীরটা না আজকে বড্ড খারাপ লাগছে। আজকের কাজগুলো একটু তুই সেরে দে না। কি? আমি রান্না করব? আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না। আমি যদি রান্না করতে যাই, তাহলে আমিও তোমার মতন কালো হয়ে যাব। আমার এই সুন্দর চেহারা দেখি তো তোমার হিংসা হয়। তুমি আমাকে কাজ করতে বলো কি জন্য, আমি বুঝি না। না রাধা, আমি ওইভাবে বলিনি। তুই শুধু শুধু আমাকে ভুল বুঝিস। আমার শরীরটা খারাপ লাগছে, তাই তোকে বললাম। বুঝি বুঝি, আমার এই সুন্দর চেহারা দেখে তোমার হিংসা হয়। সে আমাকে বেশি ভালোবাসে, এটা তোমার সহ্য হয় না। ছি রাধা, আমি কেন তোকে নিয়ে এটা ভাবতে যাব? আর তোর উপর আমার কিসের হিংসা? তুই তো আমারই বোন। সেই তুমি যাই বলো না কেন, আমি এই বাড়ির কোনো কাজই করতে পারবো না। এই আমি বলে দিলাম। আর আমি একটু গোপালের বাড়িতে গেলাম, আসার আগে রান্নাটা করে রেখো, সে আসলে খেতে দিবে। আচ্ছা, ঠিক আছে। তারপর রাধা যায় গোপালের বাড়ির দিকে, আর শ্যামা অসুস্থ শরীর নিয়ে সংসারের সব কাজ শেষ করে। দুপুরবেলা জগাই খেতে আসলে, কোথায় গেলে তোমরা? দেরি হয়ে গেল তো, খেতে দাও। ও, তুমি এসেছো? যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। তুমি যে, শ্যামা কোথায়? ওকে যে দেখছি না। মহারানী সকাল থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কাজ করতে বললাম, বললো পরে করব। বসে থেকে যখন আর ঘুম থেকে উঠলো না, তখন আমিই তোমার জন্য রান্না করলাম। শ্যামাটা বড্ড বেড়েছে, খেতে দাও তুমি। আমি ওর সাথে রাতে কথা বলবো, এখন দেরি হয়ে যাচ্ছে। পাশের ঘরে শ্যামা শুয়ে শুয়ে সব শুনছিল। রাধা শ্যামায়ের সরলতার সুযোগ নিয়ে জগাইয়ের কাছে শ্যামাকে নিয়ে খারাপ কথা বলতো। শ্যামা কালো হওয়ার জন্য জগাইও শ্যামাকে খুব একটা ভালোবাসতো না। জগাই খেয়ে চলে যায়। তারপর রাধা বলে, আজকে শ্যামাকে উচিত শিক্ষা দিবে। ভালোই হলো, শ্যামাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে ওর নামে দোষ চাপিয়ে দিলাম। এইটা তুই ঠিক করলি না রাধা। সব কাজ করলাম আমি, আর তুই নিজের নামে করে ভালো হয়ে গেলি। আমি তোকে কখনো ক্ষমা করব না। তুমি ক্ষমা না করলে আমার কিছুই যায় আসে না। এখান থেকে যাও এখন।
শ্যামা মন খারাপ করে তার ঘরে চলে যায়। সে অনেক সহজ সরল, এই জন্য সে সত্যিটা জগাইকে কখনোই বলতে পারে না। রাধার এই অত্যাচারও তার সহ্য হয় না। সে মনে মনে এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়। রাতে জগাই বাড়িতে এসে, রাধা, তুমি আসলে অনেক ভালো। তুমি সারাদিন এই বাড়ির কত কাজ করো, আবার আমাকেও কত যত্ন করো। তোমার মতন গিন্নি পেয়ে আসলে আমি অনেক খুশি। এইভাবে বলো না, আমি তোমাকে আর এই সংসারকে অনেক ভালোবাসি, কিন্তু এই বাড়ি একটি অলক্ষ্মী আছে না, ওর জন্য আমাদের সংসার এত অশান্তি। তুমি ওকে বিদায় করে দাও, তাহলে দেখবা আমাদের সংসারে সুখ আর সুখ। তুমি ঠিক বলেছ। ও অলক্ষণে, ওর জন্য যত অশান্তি আমার বাড়িতে। বাড়িতে কোনো কাজ করে না, শুধু ঘুমায় আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। দরকার নেই ওর মতন গিন্নি। ওকে ডাকো, এখনই ওকে বাড়ি থেকে বিদায় করব। এরপর রাধা শ্যামায়ের ঘরের সামনে গিয়ে ডাকতে থাকে। কিছুক্ষণ পর শ্যামা বের হয়ে আসে। কি হয়েছে রাধা, তুই এত রাত করে আমাকে ডাকছিস? কিছু বলবি? হ্যাঁ, আমার ঘরে আসো, কথা আছে তোমার সাথে। ঠিক আছে, চল। এরপর রাধা আর শ্যামা দুজনই রাধার ঘরে যায়। যাওয়ার পর জগাই শ্যামাকে বলে, দেখো শ্যামা, তোমার রাধাকে দেখে শেখা উচিত। ও সারাদিন সংসারের জন্য কত কাজ করে, আবার আমার কত খেয়াল রাখে। আর তুমি শুধু পড়ে পড়ে ঘুমাও আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও। না স্বামী, আমি তো সংসারে সব কাজ করি। রাধা তো ঘুমায় আর গোপালের বাড়ি যায় পান খেতে। না স্বামী, ও মিথ্যা বলছে। ও করে এইগুলো, আমার নামে মিথ্যা বলে দই দিতে চাচ্ছে। তুমি চুপ থাকো রাধা। আমি তো জানি তুমি রূপে যেমন রূপবতী, কাজও তেমন গুণবতী। শ্যামা, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবে। না স্বামী, আমি কোথায় যাব? এই ঘর সংসার ছাড়া আমার তো আর কিছুই নেই। আমি ওসব জানি না। কাল সকালেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। যাক, আপদটা বিদায় হলো তাহলে। এখন এই সংসার আমার একার। এর পরের দিন শ্যামা একটা কাপড়ের পুটলি নিয়ে বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। রাধা দেখে খুব খুশি হয়। শ্যামা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে এবং একটা ডোবার ধারের বড় আম গাছের নিচে ক্লান্ত হয়ে বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তার আবার বাড়ির কথা মনে পড়ে। ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিল, এখন আমি কোথায় যাব? ওই রাধা ষড়যন্ত্র করে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। শ্যামা এর কান্নাকাটির জন্য এক ব্রাহ্মণের ধ্যান ভেঙে যায়। সে রেগে গিয়ে চোখ খুলে দেখে শ্যামা কাঁদছে। সে শ্যামায়ের কাছে গিয়ে বলে, কে তুই? এখানে বসে কাঁদছিস কেন? তোর জন্য আমার ধ্যান ভেঙে গিয়েছে। বাবা, আমি এক অভাগা। আমার স্বামী আর আমার সতীন ষড়যন্ত্র করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন, কি করেছিস তুই? বাবা, আমি কালো বলে আমার স্বামী আমাকে তেমন একটা ভালোবাসে না, আর আমার সতীন এই সুযোগ নিয়ে আমার দিয়ে সংসারের সব কাজ করিয়ে নিয়ে নিজের নামে চালিয়ে দেয়। আহারে, তুই অনেক ভালো একটা মেয়ে। তুই কালো বলে আজ তোর এত কষ্ট? আমি তোকে একটি উপকার করতে পারি, কিন্তু তুই এই কথা কাউকে বলবি না। ঠিক আছে বাবা। আচ্ছা, তাহলে শোন, তুই এই পুকুরে একটি ডুব দিয়ে দেখ। তুই অনেক সুন্দর ও ফর্সা হয়ে যাবি। তারপর তোর কোনো কষ্ট থাকবে না, কিন্তু মনে রাখবি, শুধু একটি ডুব। ঠিক আছে বাবা। এরপর শ্যামা ব্রাহ্মণের কথা শুনে পুকুরে যখনই একটা ডুব দেয়, সে অনেক সুন্দর ও ফর্সা হয়ে যায়। নতুন শাড়ি, নতুন গয়না, সে নিজেই নিজেকে চিনতে পারে না এবং সে অনেক অবাক ও অনেক খুশি হয়। তারপর সে ব্রাহ্মণকে প্রণাম করে নিজের বাড়ির দিকে যেতে থাকে। শ্যামা নিজের বাড়ির সামনে গিয়ে যখন দাঁড়ায়, তখন রাধা তাকে দেখে অবাক হয়ে যায়। শ্যামা এত সুন্দর হয়ে গেছে যে রাধা তার কাছে কিছুই না। এরপর থেকে
রাধাকে জগাই তেমন ভালোবাসতো না। শ্যামা সুন্দর হয়ে যাওয়ার কারণে জগাই রাধাকে দিয়ে সব কাজ করাতো, কিন্তু শ্যামা এত সুন্দর হওয়ার জন্য রাধা মনে মনে হিংসা করত। একদিন রাধা, দিদি, ও দিদি, কে? দিদি আমি রাধা। বল রাধা, কিছু বলবি? হ্যাঁ দিদি, আমার কিছুদিন ধরে জানার খুব ইচ্ছা, তুমি হঠাৎ করে কালো থেকে এত ফর্সা আর সুন্দর কি করে হলে, বলো না আমাকে। বাবা তো আমাকে বলতে বারণ করেছিল, রাধাকে বললে কি হবে, তো আমারই বোন, সে অনেক কথা, শোন তাহলে। ঠিক আছে দিদি, আমি আজই যাব ওইখানে, তারপর তোমার থেকে বেশি সুন্দর হয়ে যাব। এরপর রাধা ওই আম গাছের নিচে যেয়ে মিথ্যা কান্না কাঁদতে থাকে। একইভাবে ব্রাহ্মণের ধ্যান ভেঙে যায় এবং সে এসে রাধার কাছে কান্নার কারণ জানতে চায়। আমি সুন্দর না বলে আমার স্বামী আমাকে ভালোবাসে না, আর আমাকে অনেক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক আছে, তুই কষ্ট পাস না, তুই এই পুকুরে একটি ডুব দিয়ে দেখ, তুই অনেক সুন্দর ও ফর্সা হয়ে যাবি। তারপর তোর কোনো কষ্ট থাকবে না, কিন্তু মনে রাখবি শুধু একটি ডুব। এরপর রাধা আর কোনো কথা না শুনে জলদি পুকুরে নেমে একটা ডুব দেয়, আর রাধা আগের থেকে অনেক সুন্দর ও রূপবতী হয়ে যায়। কিন্তু তার লোভ সহ্য হয় না, সে লোভের কারণে আরো একটা ডুব দিয়ে দেয়। আর এই ডুব দেওয়ার কারণে রাধার চেহারা আগের থেকে আরো বেশি খারাপ হয়ে যায়। রাধা বুড়ি হয়ে যায়। তারপর রাধা পুকুর থেকে উঠে এসে বলে, এ কি হলো আমার সাথে, আমি এমন বুড়ি কেন হয়ে গেলাম, আমাকে ঠিক করে দাও। আমি জানতাম তুই একটি লোভী। আমার এই জাদুর পুকুর কখনো লোভীদেরকে ছাড় দেয় না। আমি তোকে একটি ডুব দিতে বলেছিলাম, তুই দুটি ডুব কেন দিলি? তোর লোভের জন্য আজ তোর এই অবস্থা। এখন থেকে তুই এমনই থাকবি, তোর চেহারা কোনোদিন আর ঠিক হবে না। রাধার খারাপ চেহারার জন্য সে আর কখনোই বাড়িতে ফিরে যায় না। আর এদিকে জগাই ও শ্যামা সুখে শান্তিতে সংসার করতে থাকে।